নমস্কার। আজকের টপিক হচ্ছে আমাদের সম্পর্কে অনেক রকম টানাপোড়েন থাকে। সেই টানাপোড়েনগুলোকে আমরা চেষ্টা করি সলভ করার, কিন্তু অনেক সময় কী হয়, রাস্তা খুঁজে পাই না, বা রাস্তা খুঁজে পেলেও সেই পথে আমাদের ইগো আমাদেরকে হাঁটতে দেয় না। আমরা একটু থমকে যাই যে এগোবো, বা আমি কি নিজে গিয়ে এই ব্যাপারটাকে সলভ করব? কেন করব? আমার তো এতে কোনো দোষ ছিল না, তাহলে আমি কেন করব? এরকম আমাদের মাথার মধ্যে চলতে থাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে সবসময় কোনো একজন, দুজনের মধ্যে কাউকে, কে আগে ঝগড়া করেছিলাম, কে আগে অন্যায় করেছি, কে আগে কোনো কর্ম ঘটিয়েছি সেটা ভাবলে হবে না। দুজনের মধ্যে যে কেউ কোনো একজনকে এগিয়ে গিয়ে সেটাকে সলভ করতে হবে। দেখুন, সম্পর্ক, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটা অদ্ভুত বিষয় আছে যে মানে বেশি হলেও ভালো লাগছে না, আবার কম হলেও যেরকম চুনের মতো অনেকটা, জানেন তো, যখন আমরা পান সাজা হয়, পানের মধ্যে দেখবেন চুন কম হলে ভাল লাগে না, পানটার টেস্টটা হয় না। আবার চুন বেশি পড়ে যদি বেশি হয়ে যায় চুনের পরিমাণ, তাহলে গাল পুড়ে যায়। তো আমরা এরকম অনেক প্রবাদ বাক্য শুনেছি বিভিন্ন সময়, তো সেগুলোর ব্যাখ্যা এক একটা সময় এক একটা ক্ষেত্রে এক এক রকমভাবে প্রয়োগ হয়। তা আমরা যদি এরকমও চিন্তা করি যে এই সম্পর্কটাকে, যদি আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বিশেষ করে যদি আমাদের লং অবধি চলতে হয়, তাহলে আমাদের একটা ব্যালেন্স করে তো অবশ্যই চলতে হবে। এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, এবং কিছু কিছু কাজ আছে যেটা হাজব্যান্ড বা ওয়াইফ কারোর জন্যই সেটা করা যাবে না। সে ওয়াইফও করতে পারবে না সেই পার্টিকুলার বিষয়টা, এবং হাজব্যান্ডের জন্যও অ্যালাউ নেই। এবার সমাজে কি হয়, ছেলেদের অনেক রকম সুবিধা থাকে, তারা সেই সুবিধাগুলো নিয়ে হয় না যে সুবিধা থাকলেই কিছু মানুষ তার বাজে প্রয়োগ করে, তো সেরকম কিছু হাজব্যান্ডরাও তার প্রয়োগ করে, ভাবে যে কি আর হবে, সেরকম কিছু হওয়ার নেই। একটা সম্পর্ক জিয়ে রাখতে যত না কষ্ট, একটা সম্পর্কে মেরে ফেলতে কোনো সময়ই লাগে না। একটা ছোট্ট বিশ্বাসের জায়গা টলে গেলে একটা সম্পর্ক কিন্তু শেষ হয়ে যেতে একটা সেকেন্ডও লাগে না। আপনি বলবেন সম্পর্ক, আমি অনেক অবিশ্বাসের কাজ করেছি তারপরেও আমাদের সম্পর্ক রয়েছে। না, সম্পর্ক নেই, ওটা দুটো মানুষ পাশাপাশি চলছেন। সম্পর্ক হচ্ছে একে অপরের প্রতি যে টান, যে টানের কারণে আপনি এমন কিছু করতেই পারবেন না যেটা আপনার ওয়াইফের স্বার্থ বিরোধী হয়। হ্যাঁ, আমি স্বার্থ কথাটা এখানে প্রয়োগ করছি, এবং আপনার ওয়াইফও ঠিক অপোজিটভাবে আপনার স্বার্থ বিরোধী কোনো কাজ করতেই পারবে না। এমনিও জানেন তো, তুলনামূলকভাবে যদি আপনি পরিসংখ্যান দেখেন, মেয়েরা এই কাজটা কম করে। বিশেষ করে আলাদা অন্য কোনো সম্পর্কে হাজব্যান্ডের থাকা সত্ত্বেও জড়ানোর ব্যাপারটা আছে, জড়ায়, অনেকেই জড়ায়, কিন্তু তাদের সংখ্যাটা যদি আপনি বলেন তাহলে সংখ্যাটা কম, পুরুষের দিকে সংখ্যাটা বেশি। কেন, পুরুষ মানুষের মানে কি বলবো, বদনামের পরিমাণটা অতটা কেউ কাউন্ট করে না। একটা মেয়ের বদনামটা যতটা হিসেব করা হয়, হিসেবের খাতাটায় যতটা লেখা হয়, একটা ডিভোর্সি পুরুষ মানুষকে নিয়ে দেখবেন কোনো লোকের কোনো কথা নেই, কিন্তু একটা ডিভোর্সি মহিলাকে নিয়ে অনেক কথা। সে যদি একা থাকতে চায় তাকে নিয়ে তো হাজার একটা কথা, যদি সে কারোর সাথে সংসার পাতে তাকে নিয়ে হাজার একটা কথা। কিন্তু আমি দেখিনি কোনো ডিভোর্সি পুরুষকে নিয়ে সমাজে চারটে লোক চার রকম কথা বলছে। এটা আমাদের সমাজে হয়ে এসছে। এবার যেটা বলছিলাম, সম্পর্ক অনেক সময় কি হয়, এমন একটা জায়গায় চলে যায় দুপক্ষেরই যে টিকিয়ে রাখার মতো আর কোনো জায়গা থাকে না। এরকমও কিছু কিছু ঘটনা ঘটে। দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দেখবেন অনেক সময় হার্ট বা চোখের কর্নিয়া যখন একজন কেউ দান করে যায়, বা ধরুন কোনো কারণে সেই ব্যক্তির সেইটি অন্য আরেকজনের শরীরে প্রতিস্থাপন হবে, তখন দেখবেন একটা হসপিটাল থেকে আর একটা হসপিটালে গ্রিন করিডোর করে সেই
প্রিসিয়াস বস্তুটিকে নিয়ে যাওয়া হয়, যাতে কোনো জায়গায় পুলিশ যেটা করে আর কি জেনারেলি, যে একটা হসপিটাল থেকে আর একটা হসপিটালে গ্রিন করিডোরস তৈরি করে নিয়ে যায়। কেন নিয়ে যায়? হার্টটা, যে একটা ব্যক্তির হার্ট যেটা পাওয়া গেছে সেটা আর একটা ব্যক্তিরতে প্রতিস্থাপন হবে, একটা কর্নিয়া আর একটা ব্যক্তির চোখে প্রতিস্থাপন হবে, নষ্ট না হয় সেটা আরেকজন লোক দেখতে পাবে বা আরেকজন লোকের জীবন বেঁচে যাবে। তো সেই গ্রিন করিডোরটাও সম্পর্কের ক্ষেত্রেও যদি এরকম দেখেন যে একদম মৃতপ্রায়, তবু গ্রিন করিডোর নিয়ে সম্পর্কটাকে কোনো রকম মধ্যিখানে হিচকিচানি না হয়ে সেইভাবে যে প্রসেসে গ্রিন করিডোরে একটি লোক চোখে দেখতে পাবে তার ব্যবস্থা করা হয়, বা একটি মানুষের হৃদয়ে প্রতিস্থাপন হবে, মানে হার্ট যেটা শরীরে হয়, হৃদয় বলছি, তো সেইটা মাথায় রেখে সেই রকমভাবে চেষ্টা করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে যতগুলো লোকের কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে একজনের চোখ থেকে নিয়ে আরেকজনের চোখে, তাদের কি প্রত্যেকটাই সাকসেসফুল অপারেশন হয়েছে, বা প্রত্যেকটা হার্টই কি যখন প্রতিস্থাপন হয়েছে সেটা কি সাকসেসফুল হয়েছে? 1 কোটি লোকের মধ্যে যদি একটাও সাকসেস হয় তাহলেও আমাদের সেই চেষ্টাটা করতে হয়। সেরকম আমাদেরও সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রের কথাই আমি বলবো, যে এটা আমাদের করাটা খুব জরুরি। আর একটা কথা কি জানেন তো, এই যে দেখবেন গ্রামে গঞ্জে একটা শব্দ প্রচলিত আছে, পরিবার। আপনার পরিবার কেমন আছে? এখানে কিন্তু মা বাবা ভাই বোন এদের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে ওয়াইফের কথা। ওয়াইফ আপনার পরিবার। একটি ছেলের পরিবার বলতে তার ওয়াইফ, তাকে ঘিরে সবাই। এবার যারা তর্কবাগীশ বা যারা ধরুন খুব এটা নিয়ে অনেক রকম কথা বলতে চান, হ্যাঁ, আমি আজ অবধি কোথাও দেখিনি কারোর মাকে কেউ বলেছে যে তোমার পরিবার কেমন আছে। বৃহত্তরত্রে পুরো পরিবার, একজন পুরুষ মানুষের ক্ষেত্রে তার ওয়াইফকে নিয়ে পরিবার, এবং আনুষঙ্গিক সবাই এক একজন কিরদার। মা মার জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়, বোন বোনের জায়গায়, সন্তান সন্তানের জায়গায়, কিন্তু পরিবার সৃষ্টি করার জন্য কিন্তু আপনার ওয়াইফ, এবং তার ডেজিগনেশন আপনার পরিবার। ঠিক সেভেন্টিনিয়াসলি ভাবে অনেকদিন আগে এক জানেন তো, এই বাইপাসের অনেক দূরের দিকে একদিন চা খেতে গিয়েছিলাম। আমার মাঝে মধ্যে অনেক দূরে, সোনারপুর থেকে অনেক দূরের দিকে চলে যাই আমি, গাড়ি চালিয়ে যাচ্ছি, যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি। চা, আমার হাজব্যান্ড একটু দূরে দাঁড়িয়েছিল, সে চা সিগারেট খাবে বলে, যদিও এটা খুব বাজে অভ্যেস, কিছু করার নেই আমার। তখন ওই চাওয়ালা বলছে যে মা, এটা তোমার চা, আর এই চাটা তোমার মানুষের। মানে কি মিষ্টি শব্দটা, তোমার মানুষের। হাজব্যান্ড হচ্ছে আমার মানুষ, আর ওয়াইফ হচ্ছে আপনার পরিবার। আমরা এগুলো সব ভুলে গিয়ে দ্বন্দ্বে, দ্বিধায়, নানান রকম লোকের কান কথায়, বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে নিজেদের জীবনটা জটিল করে তুলি। দেখুন, আমি এই যে ভিডিওগুলো করি, এটা আমার একটা উদ্দেশ্য আছে ভিডিওগুলো করার পেছনে। একটাই উদ্দেশ্য, যে সকলের পরিবার নিয়ে সুস্থ থাকুক, ভালো থাকুক। এটাই আমি সর্বক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করি, পরম পিতার কাছে এটাই আমার একমাত্র প্রার্থনা। এবং আমার ইন্টেনশন থাকে যে আমার একটা কথাতে একটা লোকের এইটুকু সামান্য সর্ষের দানার মতো যদি সামান্য কোনো উপকারেও লাগে তার, আমি ভগবানের কাছে নিজে কৃতজ্ঞ। আর একটা কথা, আমার এক বন্ধু বলছিলেন যে আপনি অনেক ভালো ভিডিও করেন, ঠিকই আছে, কিন্তু আপনার একটু অনুশীলনের দরকার। দেখুন, আমার যা মনে আসে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যেগুলো উঠে আসে, আমি শুধু সেই কথাগুলোই বলি। আমি আশেপাশে কোনো জিনিস যখন আমার চোখে পড়ে, আমি দেখি, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে বিষয়টাকে আমার কথা বলার মনে হয়, আমি শুধু সেইটুকুই বলি। আমি তো গানও গাই না, বা আমি আবৃত্তিও করছি না যে আমার অনুশীলন লাগবে। আর আমার যদি অনুশীলন লাগেও, হ্যাঁ, সেটা কিসের অনুশীলন? যে আমি প্রত্যেকটা জিনিস দেখে আমি একটা পজিটিভ ব্যাখ্যা আমার মাথায় কি আসতে পারে সম্ভাব্য, সেই সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য, সেই মানুষগুলোকে একটু সুস্থতা দেওয়ার জন্য আমি শুধু সেইটুকুই ভাবি, সেইটুকুই অনুশীলন। আর একটা কথা কি জানেন তো, আমাদের ইগো না আমাদেরকে পুরো খেয়ে নেয়। ঠিক কি বলেন তো, ঘুন পোকা যেরকম দেখবেন উপরে সব ঠিক আছে, ভেতরটা পুরো খেয়ে পুরো ঝাঁঝরা করে দিচ্ছে।
সম্পর্কের ক্ষেত্রে এই ওই পোকাকে কিন্তু আপনাকে নিজেকেই ধ্বংস করতে হবে। আর এই মোটা মানে কাচের মতো শক্ত যে আপনার ইগো, সেটা একটুখানি দেখুন টাচ লাগলেই, সেরকম যদি একটা ঠিকঠাক মতো টাচ লাগে বা একটা পিন ভালো করে ফুটিয়ে দেওয়া যায়, কাঁচ কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। তো আমাদের ইগোটাকে ওইভাবে আমরা ভেঙে চুরমার করে আমরা একটা সুস্থ সবল সুন্দর জীবনে যাতে প্রবেশ করতে পারি, আমরা সকলে সেই চেষ্টাই করব। আপনার ওয়াইফ আপনার পরিবার, আর আপনার হাজবেন্ড আপনার মানুষ, শুধু এই কথাটুকু মনে রাখবেন, আর কিছু মনে রাখতে হবে না। বাদ বাকি এমনি সব চ্যানেলে পড়ে যাবে। ভালো থাকবেন। আবারও বলছি, পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিওতে আবার আসবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিজেরা সবাই খুব ভালো থাকবেন।